এই যে এখানে ভাইয়া। আচ্ছা গ্রেট। সো আমরা ক্লাস স্টার্ট করব। তো আজকে ক্লাসটা প্রফেসর ডক্টর আবুল কালাম আজাদ স্যার নেবেন। তো উনি কানেকশন হতে একটু সময় নিচ্ছে ওনার কম্পিউটার। তো হোপফুলি উই উইল স্টার্ট ভেরি সুন। হ্যাঁ, জাস্ট কিপ ইউর পেশেন্স। We will start the class within few minutes. স্যার আমরা আগের যে টপিকটা পড়াছিলেন ওটাই কি উনি শুরু করবেন নাকি নতুন কোনো টপিক? তোমাদের অনেক কথাই শুনতেছি আর কি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। শেয়ার ইট দিস নাকি? আরে আসসালামু আলাইকুম স্যার। শেয়ার স্ক্রিন দিবাই তো? ওই আমারটা কই এটা? এটা সিলেক্ট করতে হবে না নাকি? দাও তো, এটা কর্ডলেস তো? হ্যাঁ ঠিক আছে। হ্যালো, আমাকে শোনা যাচ্ছে স্টুডেন্ট? জি স্যার। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি স্যার, শোনা যায়। তোমাদের ব্যাচের সিআর কতজন আছে? একজন না দুইজন? তিনজন স্যার। তিনজন। তিনজনই সিআর লাইন মোটে ছয়জন স্যার। মোট সিআর আছে স্যার। থিওরির সিআর দুইটা সেকশনে তো দুইজন। তিনটা সেকশন স্যার। তিনটা সেকশন। টোটাল স্টুডেন্ট কতজন? 400 প্লাস। কিন্তু লাইনে আছে 200 কত 8 জন 7 জনকে দেখতেছি আর কি। স্যার অনেকে গ্রামে বাড়ার কারণে নেটওয়ার্কের প্রবলেম হয়। আবার ডিভাইসের একটা সমস্যা আছে। হ্যাঁ সেটাই আর কি। আসলে লাইন আবার দেখা যায় যে অনেক সময় হুটহাট করে ক্লাস দেন, তখন দেখা যায় যে অনেকে জানতে পারে না, কাজে ব্যস্ত থাকে গ্রামে। ও তাই? এটা কি হুটহাট করে হইলো? এটা কত দিয়ে শিডিউল দিছিল কবে স্যারে? আরিফ স্যারে? না স্যার, এইটার কথা বলতেছি না স্যার, মানে অনেকগুলো ক্লাসের ক্ষেত্রে এরকম হয়। ও আচ্ছা আচ্ছা। এটা তো হুটহাট করে আসি নাই মনে হয়। আমি তো জানি এটা ক্লাস গতকালকে আমি জানি আজকে ক্লাস। স্যার নরমালি স্যার এরকম স্টুডেন্ট স্যার ক্লাস করে স্যার। এখন স্যার শিডিউল দিলো এরকম, আবার হুটহাট করে নিলো এরকম। আচ্ছা এগুলো নিয়মিত স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা একটু কথা বলা শুরু করি। ভবেন স্যারে মনে হয় কয়টা ক্লাস নিচ্ছে? এক দুইটা নিচ্ছে মনে হয় নাকি? জি স্যার, ওরকমই এক দুইটা।
3-1 একটা নিচে শুধু। ও আচ্ছা আচ্ছা। তো তাহলে আমি একটু শুরু করি। আজকে আমাকে বলা হলো, কালকে চেয়ারম্যান সাহেব বললো যে আজকে আমি ক্লাস নেই। আমি শুরুতে আমি নেই, যদি অফলাইনে ক্লাস থাকতো আমি হয়তো শুরু করতাম। ঠিক আছে, এখন আসো আমরা, তোমরা লেভেল 3 সেমিস্টার 1 এ তোমাদের কি 2 রেজাল্ট তো এখনো হয় নাই না? এক্সামই হয়নি এখন। এক্সামই হয়নি স্যার। এক্সামিনই হয় নাই। তার মানে এই সমস্ত ক্লাস যে আমরা নিচ্ছি এগুলোর আসলে ফাইনালি হয়তো গুরুত্ব থাকবে না আমার কাছে মনে হচ্ছে, কারণ আবার হয়তো রিপিট করতে হবে। তুমি 2 দেওয়ার পরে যখন আবার প্রশ্ন আসবে 3-1 এর পরীক্ষা, তখন অনেকে বলবে আমরা তো ক্লাস নিই নি। আলটিমেটলি তখন ওদের জন্য যে ক্লাস আমাকেও একই সময় দেওয়া হবে। আবার একই ঘটনা ঘটতেছে এখন 4-1 এর ক্ষেত্রে। 4-2 ক্লাস করে ফেলছে, যদিও ওরা স্পেশাল ব্যাচ। এখন 4-1 এর পরীক্ষার জন্য স্থগিত, 4-1 এর পরে আবার শুরু হবে। ঠিক আছে, তো আমরাও শুরু করি। তোমরা 2-2 পরীক্ষাই হয় নাই, তোমরা 3-1 শুরু করে দিচ্ছ, আমরাও দিচ্ছি। যাই হোক, তোমাদের 3-1 এ যেটা কোর্স টাইটেল হলো সাইটোজেনেটিক্স এন্ড জেনেটিক্স। তোমরা 2-2 তে কোর্সটা ছিল তোমাদের সাইটোলজি, খেয়াল আছে কিনা? জি স্যার। সাইটোলজি। তোমাদের 3-1 এর কোর্সটা হলো সাইটোজেনেটিক্স এন্ড জেনেটিক্স। স্লাইড দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। জি স্যার। ঠিক আছে। সাইটোজেনেটিক্স এন্ড জেনেটিক্স। তোমাদের কোর্স টাইটেল মধ্যে দেখো দুইটা পার্ট আছে। আগে ছিল একটা শব্দ দিয়ে শুধুমাত্র সাইটোলজি, লেভেল 2 তে পড়ে আসছো। এখন যদি আমি বলি, এখনো পরীক্ষা যেহেতু দাও নেই, সাইটোলজি খেয়াল আছে কিনা কারো ডেফিনেশনটা? হোয়াট ইজ সাইটোলজি বা সাইটোলজি কাকে বলে? Cyto means cell, logos means knowledge. Cytology is a branch of biology where we acquire knowledge from cell and its From constituents. হ্যাঁ, সেল এন্ড সেল কনস্টিটিউশন। বিশেষ করে সেলের মধ্যে তো সেল তো একটা বিশাল ব্যাপার। সেল বায়োলজি নামে বিশাল ভলিউমের বই আছে, বাট সেলের মধ্যে সাইটোলজি কোর্সটাতে সেলের যে অংশটা ডিসকাস করা হয় মেইনলি ক্রোমোজোম সংক্রান্ত বিষয় নিয়ে আলাপ করা হয়। ক্রোমোজোম ফাংশন এবং ক্রোমোজোম যে কাজগুলা করে সেলের মধ্যে, বিশেষ করে সেল ডিভিশনের ক্ষেত্রে ক্রোমোজোম কি হয়, কি ধরনের পরিবর্তন হয়, সেল ডিভিশনের কোন ধাপে ক্রোমোজোম কি আকৃতি ধারণ করে, সেল ডিভিশনের যে দুইটা মেজর অংশ আছে, সেলের আমরা অন্যান্য অর্গানেল গুলো নিয়ে অত ডিসকাস করা হয় না সাইটোলজিতে, প্রয়োজন নেই। তার কারণ হলো কেন আমাদের এইটা নিয়ে ইন্টারেস্ট বেশি, ক্রোমোজোম কোথায় যাচ্ছে, সেল ডিভিশনের কোন ধাপে কি আকৃতি ধারণ করতেছে। তার কারণ হলো ক্রোমোজোম হলো সবচেয়ে জেনেটিক্স এর জন্য ইন্টারেস্টিং এই কারণে, কারণ ক্রোমোজোম গুলো তো তোমার কি ধারণ করতেছে, জিন ধারণ করে। আর ক্রোমোজোম গুলা জেনারেশন টু জেনারেশন ট্রান্সফার হয়, ট্রান্সফার হওয়া মানে ক্যারেক্টার গুলো এক জেনারেশন থেকে আরেক জেনারেশনে যাচ্ছে, জিন গুলা যাচ্ছে থ্রু ক্রোমোজোমের মাধ্যমে। এই জন্য এখানে আমাদের ইন্টারেস্ট বেশি, যার কারণে আমরা ক্রোমোজোম রিলেটেড যা কিছু আছে অর্থাৎ জেনেটিক ম্যাটেরিয়াল রিলেটেড যে অর্গানেল গুলো আছে ওগুলো নিয়ে ডিসকাস করা হয় বেশি সাইটোলজিতে।
এর পরের ধাপ হলো সাইটোজেনেটিক্স এন্ড জেনেটিক্স। এই কোর্স টাইটেল 3.1 এ দেখো তোমার কোর্স টাইটেলের মধ্যে দুইটা পার্ট আছে, সাইটোজেনেটিক্স এন্ড জেনেটিক্স। এই দুইটা সম্পর্কে একটু তোমাদেরকে একটু ধারণা দিয়ে দিই। হোয়াট ইজ জেনেটিক্স? তুমি সাইটোলজিতে জেনে আসছো, আমরা তোমাদেরকে পড়াইছি, চেষ্টা করছি পড়ানোর জন্য, বোঝানোর জন্য। ক্রোমোজোম গুলা সেল ডিভিশনের বিভিন্ন ধাপ উপধাপে বিভিন্ন আকৃতি ধারণ করে, তাদের মধ্যে অনেক পরিবর্তন হয়। আলটিমেটলি সেল ডিভিশনের মেয়োসিসের ফাইনাল এন্ড প্রোডাক্ট বা ফাইনাল প্রোডাক্ট হলো গ্যামেট তৈরি হয়। যেখানে তোমরা দেখছো মেয়োসিস সেল ডিভিশনের সর্বশেষ ধাপে এসে অর্থাৎ টেলোফেজ 2 তে এসে সেলটা একটা সেল ডিভিশন হয়ে 4টা হয়। এই 4টা ভাগের মধ্যে মেইনলি আমরা ক্রোমোজোম গুলাকে তোমাদেরকে দেখানোর চেষ্টা করি। ক্রোমোজোম গুলা কি হয়, সংখ্যায় অর্ধেক হয়ে যায়। আর ক্রোমোজোম হলো জেনেটিক ম্যাটেরিয়াল। জীবদেহের সমস্ত বৈশিষ্ট্যের ধারক এবং বাহক হলো এই জিন, আর জিনগুলা নাথিং বাট সেগমেন্ট অফ ক্রোমোজোম, সেগমেন্ট অফ ডিএনএ। ক্রোমোজোম গুলা কেমিক্যালি ডিএনএ দ্বারা তৈরি। তাহলে জেনেটিক্স একটু ডেফিনেশনটা দেখো, ইজ দ্য বায়োলজিক্যাল সায়েন্স হুইচ ডিলস উইথ দ্য মেকানিজম অফ হেরিডিটি and causes of variations in living beings or living organism. সাইটোলজিতে পড়ছো মেয়োসিস ডিভিশনের কমপ্লিট হয়ে গেলে একটা সেল 4টা হ্যাপ্লয়েড সেল তৈরি করে। হ্যাপ্লয়েড এই কারণে বলা হয়, সেখানে যেহেতু জেনেটিক ম্যাটেরিয়াল অর্ধেক হয়ে যায়, এই জন্য আমরা হ্যাপ্লয়েড বলি ওগুলা, হ্যাপ্লয়েড সেল। ক্রোমোজোম সংখ্যা অর্ধেক থাকে। আর এই অর্ধেক সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট এই সেলগুলাই হলো জেনেটিক্স এর ভাষায় এগুলো হলো গ্যামেট। মেল ফিমেল অর্গানিজম, সেটা প্ল্যান্ট হোক আর অ্যানিমেল হোক, যে সেলগুলা রিপ্রোডাকশনের সাথে জড়িত, রিপ্রোডাকশনের সাথে জড়িত সেলগুলো হলো, প্ল্যান্টের ক্ষেত্রে যদি আমি বলি সেলগুলো কোথায় থাকে, রিপ্রোডাকশনের সাথে জড়িত সেলগুলো প্ল্যান্টের মধ্যে ফ্লাওয়ারে থাকে। ফ্লাওয়ারে থাকে। ফ্লাওয়ারের মেল রিপ্রোডাক্টিভ অর্গান এন্ড ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গান। ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গান যেটা ওভারি, আর মেল রিপ্রোডাক্টিভ অর্গান হলো অ্যান্থার। এর ভিতরের সেলগুলোর মধ্যে মেয়োসিস ডিভিশন হয়। একই অবস্থা অ্যানিমেলের ক্ষেত্রেও মেল রিপ্রোডাক্টিভ এন্ড ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গানের মধ্যেই সেলগুলোর মধ্যে মেয়োসিস ডিভিশন হয়। জীবদেহের অন্য জায়গায় কিন্তু আর মেয়োসিস ডিভিশন হয় না। আর ওই মেয়োসিস ডিভিশন হয়, ফাইনাল প্রোডাক্ট গ্যামেট তৈরি হয়, ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়। এই গ্যামেট গুলা যখন আবার মেল ফিমেল গ্যামেট ফার্টিলাইজেশন করে, যেটা প্ল্যান্টের ক্ষেত্রে আমরা ওদেরকে বলি মেল ফিমেল গ্যামেট প্রথমে কি করে, পলিনেশন করে। মেল রিপ্রোডাক্টিভ অর্গান, ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গান ইনসাইড দ্য ফ্লাওয়ার, ফুলের মধ্যে পলিনেশন হয়, তারপরে ফার্টিলাইজেশন হয়। স্পার্ম দ্বারা এগ সেল ফার্টিলাইজ হয়। ফার্টিলাইজ হয়ে গেলে কি হয়, সেখানে আবার ক্রোমোজোম সংখ্যা তার অরিজিনাল সংখ্যায় ফিরে আসে। কোন একটা জীবের সেলের মধ্যে যে ক্রোমোজোম সংখ্যা থাকে, ফার্টিলাইজেশন হওয়ার পরে ওই সংখ্যক ক্রোমোজোম আবার ফিরে আসে, যেটাকে বলা হয়, অর্থাৎ মেল গ্যামেট এন্ড ফিমেল গ্যামেট ফার্টিলাইজ করলে যেটা তৈরি হয় এটার নাম হলো জাইগোট। যেখান থেকে নেক্সট পরবর্তী আরেকটা কি বলবো, আরেকটা নেক্সট জেনারেশনের সূত্রপাত হয়। জাইগোট হলো একটা ফার্টিলাইজ সেল। জীব জগতে সেটা প্ল্যান্ট হোক আর অ্যানিমেল হোক, আবার সেখান থেকে আরেকটা জীবনের সূত্রপাত হয়। তোমাদের আমাদের প্ল্যান্টের ক্ষেত্রে সবারই স্টার্টিং পয়েন্ট হলো ওটা। তাহলে এখানে জেনেটিক্সে বলতেছি স্টাডি অফ হেরিডিটি এন্ড ভেরিয়েশন নিয়ে স্টাডি করা। হেরিডিটিটা কি এন্ড ভেরিয়েশন, এই দুইটা টার্ম সম্পর্কে আমরা আসতেছি তার পরবর্তী স্লাইডে। আগে ডেফিনেশনটা জেনে রাখো, ইজ দ্য বায়োলজিক্যাল সায়েন্স which deals with the mechanism of heredity and causes of variation
in living organism. Heredity and variation নিয়ে স্টাডি করা, ডিল করা কার কাজ? জেনেটিক্স এর কাজ। এগুলো নিয়ে স্টাডি করাটাই হলো জেনেটিক্স। ক্লিয়ার? স্লাইডও পুরো দেখা যাচ্ছে না, ব্যাপারটা কি? এই জেনেটিক্স টার্মটা প্রথম ব্যবহার করছে কে দেখো তো। স্লাইডটা মনে হয় তোমরা কি দেখতে পাচ্ছ উপরের লাইনটা? জি স্যার দেখা যায়। আমার ল্যাপটপে কি হলো দেখা যায় না কেন? আমি একটু ছোট করে দিলাম। এরকম থাক স্যার। যারা আমার সাথে কথা না বলে অন্য জায়গায় কথা বলবো ওরা মিউট করে রাখি। এরকম থাকলে সমস্যা নেই স্যার। সমস্যা নাই তো। দেখো জেনেটিক্স শব্দটা উইলিয়াম ব্যাটসন নামক সায়েন্টিস্ট প্রথম ব্যবহার করেছে 1906 সালে, 1906, এবং শব্দটা নিচে একটা গ্রিক ওয়ার্ড জিন থেকে সে নামকরণ করছে জেনেটিক্স। জেনেটিক্স শব্দটা একটা গ্রিক ওয়ার্ড থেকে আসছে। গ্রিক ওয়ার্ডটা হলো জিন, যার অর্থ হলো, আমি বাংলা ইংলিশে দুইটাই দিয়ে দিছি, দেখো স্লাইডে দেখা যাচ্ছে মনে হয়, টু বিকাম, পিতামাতার গুণ সম্পন্ন হওয়া, এজ লাইক এজ, পিতামাতার মতো হুবহু হবে, লাইক বিগেটস লাইক, পূর্বে যা ছিল তাই হবে। অনেকগুলা অর্থেই জিনটাকে ব্যবহার করা যায়। ক্লিয়ার কিনা? হোয়াট ইজ জেনেটিক্স এবং কোন সায়েন্টিস্ট প্রথম এই শব্দটা ব্যবহার করলো? এটা গ্রিক ওয়ার্ড জিন থেকে সে নামটা দিছে জেনেটিক্স এর নামটা। টু বিকাম, পিতামাতার মতো গুণ সম্পন্ন হওয়া। এখন আমার ফাদার এন্ড মাদারের যদি গ্যামেট গুলো ফার্টিলাইজ করে জাইগোট হয়, সেই জাইগোট থেকে যখন আমি হলাম, স্বাভাবিক কারণেই তো আমি আমার পিতামাতার মতোই হব, নাকি? ঠিক কিনা? ঠিক ঠিক। হ্যাঁ ঠিক। এই জন্য এখানে তিনটা দিয়ে দিলাম অর্থ। টু বিকাম, এজ লাইক বিগেটস লাইক, সবগুলোরই কনসেপ্ট কিন্তু সেম। দেখো কয়েকটা ইমেজ এখানে দিয়ে দিছি আমি। অ্যানিমেলও আছে, প্ল্যান্টও আছে, মানুষও আছে, সব আছে। কুকুরের বাচ্চাগুলো কি হয়েছে? সব কুকুর তো, নাকি অন্য কিছু? অন্য কিছু হওয়ার কোনো সুযোগ নাই। একই অবস্থা বিড়ালের ক্ষেত্রে, মানুষের ক্ষেত্রে, প্ল্যান্টের ক্ষেত্রে যদি ধরে নিই, যেই প্ল্যান্ট থেকে আমরা সিড থেকে গ্রো করব, ওই গাছে তো ওই সিডই হবে। আবার পি, গার্ডেন পি যেটা মটরশুটি, রাইস, হুইট, নাকি একটা সিড করলে আরেকটা পাওয়ার সম্ভাবনা আছে? কোনো সুযোগ নাই। কারণ প্রত্যেকটা অর্গানিজমের, অ্যানিমেল হোক, জেনারেশন তার প্রিভিয়াস প্যারেন্টাল জেনারেশনকে রিপ্রেজেন্ট করবে, এটাই স্বাভাবিক। যার কারণে কখনো কুকুর কিন্তু বিড়ালের বাচ্চা জন্ম দিতে পারবে না, বিড়ালও ইঁদুর ছানা জন্ম দিতে পারবে না, এটা অসম্ভব। একই অবস্থা রাইসের সিড, রাইস গ্রো করলে রাইসই হবে, হুইট করলে হুইটই হবে। রাইসের বীজ, ধানের বীজ লাগালে সেখান থেকে গাছ হবে, সেখানে সিড ধরবে, সেগুলা ধানই হবে, গম হবে না বা মটরশুটি হবে না। জেনেটিক্স এর দুইটা টার্ম আমি বলছিলাম, একটা হলো হেরিডিটি আর একটা হলো ভেরিয়েশন। দুইটা নিয়ে স্টাডি করা, একটা হলো মেকানিজম অফ হেরিডিটি আর একটা হলো কজেস অফ ভেরিয়েশন। হেরিডিটিটা কি? যেটা তখন বললাম যে সেল ডিভিশনের মাধ্যমে
হ্যাপ্লয়েড সেল তৈরি হয় মেসেজ ডিভিশনের মাধ্যমে, জেনেটিক ম্যাটেরিয়াল অর্ধেক হয়ে যায়। এই অর্ধেক সংখ্যক জেনেটিক ম্যাটেরিয়াল বিশিষ্ট যেগুলোকে আমরা জেনেটিক্সে গ্যামেট বলতেছি, এই গ্যামেটের মাধ্যমে জীব জগতের প্রত্যেকটা অর্গানিজম তার জেনেটিক ম্যাটেরিয়াল ট্রান্সফার করে তার নেক্সট জেনারেশনে। হেরিডিটিটা হলো ট্রান্সফার অফ বায়োলজিক্যাল ইনফরমেশনস অর জেনেটিক ম্যাটেরিয়াল, যেটাই আমরা বলি না কেন, of parental generation to the new organism or next generation via egg or sperm, যেটা সাইটোলজিতে পড়ছে হ্যাপ্লয়েড সেল। জেনেটিক্সের ভাষায় এটা কমন টার্ম হলো গ্যামেট। ঠিক আছে, এগ শব্দটা আসে, এগ কখন বলি আমরা? ফিমেল রিপ্রোডাক্টিভ বা ফিমেল এগটাকে আমরা এগ বলি, আর মেল গ্যামেট কে স্পার্ম বলা হয় সাধারণত। এগ এন্ড স্পার্ম এগুলো একটা কমন টার্ম, এগুলো নাথিং বাট গ্যামেট, প্রোডাক্ট অফ মেয়োসিস ডিভিশন। ঠিক আছে, তাহলে জীব জগতের জেনেটিক ম্যাটেরিয়ালটার যেটা মেকানিজমটা কি, ট্রান্সফার কিভাবে হচ্ছে এক জেনারেশন থেকে আরেক জেনারেশনে? গ্যামেটের মাধ্যমে। গ্যামেট কিভাবে তৈরি হয়? মেয়োসিস সেল ডিভিশনের মাধ্যমে। আর জেনেটিক ম্যাটেরিয়াল কোনগুলা? যেগুলোকে আমরা ডিএনএ বলি। ডিএনএ কোথায়? ডিএনএ তো আর কিছু না, ক্রোমোজোম। আর ডিএনএ সেগমেন্ট বা ক্রোমোজোমের সেগমেন্টই হলো জিন, যেটা পরবর্তীতে আসতেছি আমরা। ঠিক আছে, তাহলে হেরিডিটি, ট্রান্সফার অফ বায়োলজিক্যাল ইনফরমেশন অর জেনেটিক ম্যাটেরিয়াল। ক্যারেক্টারও এখানে বলা আছে, ক্যারেক্টার নিয়ন্ত্রণ করে কে? জিনই তো নিয়ন্ত্রণ করে, জেনেটিক ম্যাটেরিয়াল ক্যারেক্টার নিয়ন্ত্রণ করে। From one generation to next generation, this is heredity. বোঝা গেছে হেরিডিটি কি জিনিস? জেনেটিক ম্যাটেরিয়াল ট্রান্সফার করার এই যে মেকানিজম, এই যে ধারাবাহিক প্রক্রিয়া, তুমি আমি সবাই জেনেটিক ম্যাটেরিয়াল রিসিভ করছি আমার বাবা মা থেকে, আমাদের ফাদার মাদার, আমাদের ইমিডিয়েট আগের জেনারেশন। আমার ফাদার মাদার জেনেটিক ম্যাটেরিয়াল রিসিভ করছে তার আগের জেনারেশন থেকে, আমার গ্র্যান্ডফাদার থেকে, গ্র্যান্ডফাদার গ্র্যান্ডমাদার তারা রিসিভ করছে তাদের আগের জেনারেশন থেকে। এটা ধারাবাহিক প্রক্রিয়া, চলতেই আছে, চলবে। দুনিয়া যতদিন থাকে কিয়ামত পর্যন্ত এটাই চলবে। আমরা আমাদের নেক্সট জেনারেশনের মধ্যে আবার ওইটা ট্রান্সফার করব। What is variation? The offsprings of a particular set of parents differ from each other and from their parents in many respects and to different degrees. This is called variation. তোমরা যদি কেউ লিখতে চাও একটু দ্রুত লিখবে। একই জেনেটিক ম্যাটেরিয়াল একই মেকানিজমে ট্রান্সফার হচ্ছে, একই ফাদার মাদার থেকে, অর্থাৎ একসেট প্যারেন্টস থেকে আর কি, তার নেক্সট জেনারেশন তো সব একই হওয়ার কথা, তাই না? যেমন আমার ফাদার মাদারের থেকে যারা হলো আমার ভাই বোন, আমি আমার ভাই বোন সবাই, আমরা তো সবাই একই হওয়ার কথা, বাট এক কি হয় হুবহু? না স্যার, পার্থক্য হয়ে যায়। এটাই বলা আছে এখানে, the offsprings of a particular set of parents, একটা পার্টিকুলার সেট প্যারেন্টস থেকে নেক্সট জেনারেশন যতগুলো অর্গানিজম তৈরি হয়, তারা নিজেদের মধ্যে একটা থেকে আরেকটা ভিন্ন হয়ে যায়। ইভেন তাদের ফাদার মাদারের সাথেও তাদের মিল হয় না, বাট এক জায়গায় মিল থাকে। সেটা কি মিলটা? হলো এই যে, যেমন কুকুরের বাচ্চাগুলো কি হবে? কুকুর ছানা হবে তো নাকি? জি স্যার। এদেরকে অন্য কিছু বলা যাবে না। মানুষ থেকে যা হবে সব মানব সন্তানই হবে, অন্য কিছু না। কিন্তু এটা ঠিক আছে, বিড়াল ছানা সব বিড়াল হবে, ধান গাছে যেগুলো হবে সিড গুলা সব ধানই হবে, কিন্তু তাদের মধ্যে আবার ইন্টারনাল ভেরিয়েশন হবে। দেখো কুকুরের বাচ্চাগুলো একটা থেকে আরেকটা পার্থক্য আছে।
কোথাও সাদা হয়ে গেছে, কালো হয়ে গেছে, মিডিয়াম হয়ে গেছে, বিড়াল ছানাগুলো একই অবস্থা, মানুষের কি বাবা মা থেকে সন্তান যা হলো সব কি একরকম হয়েছে? হয় নাই। এটাই হলো ভেরিয়েশন। এটা ভেরিয়েশনের ডেফিনেশনে বলা আছে। পার্টিকুলার সেট প্যারেন্টস থেকে নেক্সট জেনারেশন যে অফস্প্রিং গুলো তৈরি হবে, এরা পার্থক্য হবে তাদের প্যারেন্টস থেকে, ইভেন তাদের একজন থেকে আরেকজন, একটা ইন্ডিভিজুয়াল থেকে আরেকটা ইন্ডিভিজুয়াল যখন মেজার করতে যায় ক্যারেক্টার, দেখবে তাদের মধ্যে কারো চেহারার সাথে মিল নাই। ভাই বোন যখন আমরা অনেকগুলা ভাই বোন, বাবা মা তো এক সেটে ছিল, একাধিক বাবা মা থেকে তো আমরা আসি নাই। একই বাবা মা ভাই বোন অনেকগুলা থাকলে দেখো কারো চেহারার সাথে, কারো কালারের সাথে, হাইটের সাথে, ইভেন তাদের ইন্টেলিজেন্সের সাথে অনেক পার্থক্য, সব দিক দিয়ে এই পার্থক্য। এই যে ভেরিয়েশনটা হবে, এই দুইটার সম্মিলিত স্টাডি করাটাই হলো জেনেটিক্স। হেরিডিটি একটা, আরেকটা হলো ভেরিয়েশন। তাহলে জেনেটিক্স সম্পর্কে যে ডেফিনেশনটা দিলাম, এটা ক্লিয়ার কিনা দেখো। Biological science which deals with the mechanism of heredity and causes a variation in living organism. Heredity, generation to generation genetic material transfer হওয়ার যে প্রক্রিয়া, এটাই হলো হেরিডিটি। আর ভেরিয়েশনটা তো বলেই দিলাম। তাহলে তোমার যে কোর্স টাইটেলটা ছিল সাইটোজেনেটিক্স এন্ড জেনেটিক্স, জেনেটিক্স এর ডেফিনেশনটা একটু ডিসকাস করলাম। এইবার আসো সাইটোজেনেটিক্স। হোয়াট ইজ সাইটোজেনেটিক্স? তুমি লেভেল 2 তে পড়ছো, তোমার কোর্স টাইটেল ছিল সাইটোলজি। আপনার ফোনটা কই? ওয়াইফাইটা অন করেন তো। হ্যাঁ, যাই এগুলো নিয়ে আর ইয়ে কিনতে হবে। চলো আমরা হাত মুখ ধুই। আল্লাহু আকবার বলতে হবে। হাত মুখ ধুয়ে আল্লাহু আকবার বলতে হবে। কি বলো তো? সেল ডিভিশন, ক্রোমোজোম, ডিএনএ, গ্যামেট, জাইগোট, এগুলো যখন বুঝতো না মানুষ, তখনও তো কি পৃথিবীতে গাছপালা, মানুষ সবই ছিল, আবাদ হতো, ফসল হতো। ঠিক আছে? তখন তারা মানুষের মধ্যে একটা ধারণা ছিল, চিন্তা করতো আচ্ছা কিভাবে এগুলা তৈরি হয়, কুকুর কিভাবে কুকুর ছানা জন্ম দেয়, ঘোড়ার শাবক কিভাবে ঘোড়ার মতো হয়, বিড়াল বিড়ালের মতো হয়, একটা গাছের সিড লাগাইলে ওই গাছের মতোই হয়, ধান থেকে ধান হয়, গম থেকে গম হয়। How it is possible? People began to wonder at the world around them. They began ask questions like, এই ধরনের প্রশ্ন মানুষের মনে জাগতো এবং মানুষ বলা বলি করতো। How a horse always gives birth to a horse? কিভাবে একটা ঘোড়া কি একটা বাচ্চা ঘোড়ার জন্ম দেয় নাকি? Why does a baby always resembles to its parents or its grandparents? একটা বাচ্চা, একটা বেবি কেন তার পিতামাতার মতো হয় অথবা তার গ্র্যান্ড প্যারেন্টস এর মতো হয়, অন্য কিছু তো হয় না। এগুলো কৌতূহল ছিল মানুষের মধ্যে। এই জিনিসগুলা
এই বায়োলজিক্যাল সায়েন্স ডেভেলপমেন্ট হওয়ার আগে। বায়োলজিক্যাল সায়েন্স ডেভেলপমেন্টের ইতিহাস খুব বেশি দিনের না। তাহলে এগুলোর প্রশ্নের উত্তর আগেকার দিনে দার্শনিকরা কিভাবে দিত, সায়েন্টিস্টরা? আবার স্লাইডটা আমি রিপিট করতেছি, দেখো। একটা থেকে কুকুর ছানা যাই হোক, কুকুর কালো হলো, ছানাটা সাদা হচ্ছে, বাট কুকুর হচ্ছে তো। বিড়াল ব্রাউন কালার হলেও যদি বিড়াল ছানাগুলো ব্ল্যাক হয়, কিন্তু বিড়ালই তো হয়। মানুষের থেকে চেহারা মিল না থাকুক, বাট মানব সন্তানই তো হচ্ছে। বেবি রিপ্রেজেন্ট করতেছে তার প্যারেন্টস অথবা তার আগের জেনারেশনকে, অন্য কিছু তো হচ্ছে না। এটা কিভাবে সম্ভব? এই প্রশ্নগুলোর উত্তর আগেকার দিনে দার্শনিকরা তারা তাদের বায়োলজিক্যাল সায়েন্স ডেভেলপ না হোক, কিন্তু দার্শনিকরা তো ছিল সে কয়েকশো বছর আগ থেকে এই দুনিয়াতে ছিল। খ্রিস্ট জন্মের আগ থেকে ছিল, বহু বছর আগ থেকে। দার্শনিকদের নাম জানো তো? কয়েকজন দার্শনিকের নাম বলতে পারবা? অ্যারিস্টটল, পিথাগোরাস, ডারউইন, এরাই তো দার্শনিক ছিল তখন। আর মানুষের যখন কোনো প্রশ্ন জাগতো, কৌতূহল হতো, কোনো কিছু জানার দরকার থাকতো, তখন প্রশ্নটা করতো দার্শনিকের কাছেই। দার্শনিকরাই তখন ওগুলা জবাব দিত। বায়োলজিক্যাল সায়েন্স ডেভেলপ হওয়ার আগে দার্শনিকদের ধারণা ছিল, সেই ধারণাগুলোর কয়েকটা দেখো এখানে একটু দিয়ে দিলাম। তারা কি ধারণা পোষণ করত? Historical backgrounds of genetics, the ideas of early and modern workers about heredity. এদের কয়েকটা তত্ত্ব, তারা কয়েকটা থিওরি প্রস্তাব করছে যে এক জেনারেশন থেকে আরেক জেনারেশন কিভাবে তৈরি হয়। নাম্বার 1 হলো ভেপার এন্ড ফ্লুইড থিওরি, পিথাগোরাস, অ্যারিস্টটল। এরা এই থিওরির সমর্থক ছিল খ্রিস্ট জন্মেরও 500 বছর আগে। তারা এই কনসেপ্টকে বিশ্বাস করত। এই কনসেপ্ট বা থিওরিটার নাম দিয়েছে ওরা ভেপার এন্ড ফ্লুইড থিওরি। তারপরে 17th সেঞ্চুরিতে বহু থিওরি আছে বইতে, তোমরা যখন বই ঘাটাঘাটি করবে অনেক পাবা। এতগুলো তো তোমাদের সামনে ডিসকাস করা সম্ভব না, এত সময়ও নাই, দরকারও নাই। এগুলা জাস্ট একটু ইম্পর্টেন্ট কয়েকটা তোমাদের সামনে একটু তুলে ধরলাম। ম্যাগনেটিক পাওয়ার থিওরি, উইলিয়াম হার্ভে 17th সেঞ্চুরিতে সেই কনসেপ্টটা, থিওরিটা দিয়ে গেছে। প্রিফরমেশন থিওরি, লিওনার্দো দা ভিঞ্চি, উইলিয়াম হার্ভে, লিওয়েন হুক। আর এসব এর মূল কথাটা একটু বলতেন। মূল কথা বলতেছি, আসতেছি আমি পরবর্তী স্লাইডে কোন থিওরির মূল কথাটাই বলবো। অত ডিসকাস তো করা যাবে না। এপিজেনেটিক থিওরি, সিএফ ওলফ 18th সেঞ্চুরিতে। পার্টিকুলেট থিওরি 18th সেঞ্চুরিতে ম্যাফার্টিয়াস। চার্লেস ডারউইন ছিল 19th সেঞ্চুরির সবচেয়ে বড় দার্শনিক বলা হয় তাকে। ডারউইন নিয়ে তখন পৃথিবীতে এত বেশি মাতামাতি হতো, দুনিয়াতে আর কে কোথায় কি বলতেছে কেউ বিশ্বাসই করতো না। ডারউইন কি বলছে ওইটাকে বিশ্বাস করবে সবাই, বাইবেলের মতো ঐশ্বরিক, ঈশ্বর প্রদত্ত মনে হচ্ছে যেন, এরকম একটা অবস্থা। ডারউইন কি বলতেছে ওইটা আগে শোনো, তারপরে অন্য সব বাদ। পিথাগোরাস যেটাকে সাপোর্ট করতো বা যেটা সে বিশ্বাস করতো, ভেপার এন্ড ফ্লুইড থিওরি। পিথাগোরাস বলতেছে সে বিশ্বাস করতো ইচ অর্গান অফ দ্য বডি অফ মেল প্রডিউসড moist vapors during coitus which formed the body parts of the embryo. তারা অ্যানিমেল নিয়েই এগুলা বেশি চিন্তা করতো। প্ল্যান্ট যে লাগাচ্ছে, নেক্সট জেনারেশন সিড হচ্ছে, সেখান থেকে নেক্সট জেনারেশন হচ্ছে, ওগুলা নিয়ে অত বেশি তারা চিন্তা করতো না। এটা চিন্তা করছে আরো পরে। আগে তারা অ্যানিমেল নিয়ে বেশি
believe that each organ of the body of male produced moist vapors during coitus which formed the body parts of the embryo. এ বিশ্বাস করতো যে মেল ফিমেল যখন তারা মেটিং করে মিলিত হয় তখন মেল পার্টনারটার বডির সমস্ত পার্ট এক ধরনের ভ্যাপার তৈরি হয় সব পার্টস থেকে। যখন তারা ম্যাটিং করে, সেক্সুয়ালি ম্যাটিং করে, তখন ওই পার্টস দ্বারা যে অর্গানগুলো তৈরি হয় ম্যাটিং এর সময় ওই অর্গান থেকে ওই ভ্যাপার আকারে সেগুলা ফিমেলের এমব্রায়োতে চলে যায় এবং সেখান থেকে ফিমেল এমব্রায়োতে নতুন আরেকটা অর্গানিজম তৈরি হয় তাদের মতো। এখানে আলটিমেটলি ফিমেল আর কোনো কিছু ডোনেটও করে না, তার কোনো ভূমিকাও নেই। ভ্যাপার এন্ড ফ্লুইড থিওরি, পিথাগোরাসের যে কনসেপ্ট, এর বেশি আর জানার দরকার নেই। এগুলো এগুলো হলো তো সব ফলস। ম্যাগনেটিক পাওয়ার থিওরি, ম্যাগনেটিক পাওয়ার থিওরি এটা কে সাপোর্ট করতেছে? ম্যাগনেটিক পাওয়ার থিওরি উইলিয়াম হার্ভে। সে বলতেছে আয়রন বাই ফ্রিকশন উইথ এ ম্যাগনেট পজেসেস দ্য ম্যাগনেটিক প্রপার্টিজ। বলছে এক খন্ড লোহাকে যখন ম্যাগনেটের পাশে রাখা হয়, তার সাথে ঘষা হয়, লোহা খন্ডটা কিন্তু চুম্বকত্ব লাভ করে। ঠিক আছে, এটা তো স্বাভাবিক ব্যাপার, আমরা সবাই জানি, আমরা দেখি, ওইটা এক্সপেরিমেন্ট অনেকে করছো। এক খন্ড লোহাকে ম্যাগনেটের সাথে ঘষো, ওই লোহার মধ্যেও চুম্বকত্ব শক্তি আসবে। সে বলতেছে মেল ফিমেল যখন ম্যাটিং করে তখন ফিমেল একটা পাওয়ার লাভ করে, শক্তি সে পেয়ে যায় এবং সেখানে সেই অটোমেটিক কনসিভ করে। প্রিফরমেশন থিওরি, এই থিওরির মূল কথাটা হলো the theory of preformation believes that the organism is already present, that is preformed in the sperm or egg in a miniature form called homunculus. সাপোর্টার কে প্রিফরমেশনের? লিওনার্দো দা ভিঞ্চি, হার্ভে, লিওন হুক। এরা বলতেছে যে প্রত্যেকটা অর্গানিজমের মেল ফিমেলের যে স্পার্ম এবং এগ থাকে, স্পার্ম এগ এর মধ্যে তাদের মতো অবিকল আরেকটা মিনিয়েচার আগ থেকেই প্রস্তুত থাকে এবং সেটা অটোমেটিক্যালি নাকি তৈরি হয়ে যায়। তারা ধারণা করতেছে যে স্পার্মের মধ্যে এই ধরনের একটা মিনিয়েচার থাকে। লিটল ম্যান, ও তারা এটাকে লিটল ম্যান হিসেবে প্রস্তাব দিচ্ছে। ইন দ্য স্পার্মের মধ্যে নাকি এই ধরনের থাকে। এগুলো হলো সব কাল্পনিক, এগুলো হলো তাদের চিন্তা করতো, চোখ বন্ধ করে চিন্তা করলে মস্তিষ্ক প্রসূত একটা কিছু তো বলতে হবে। মানুষ যখন জিজ্ঞাসা করে তখন এই ধরনের তারা ব্যাখ্যা দিত। স্পার্মের মধ্যে এই ধরনের একটা লিটল ম্যান, ছোট্ট আকৃতির একটা থাকে। এটা যখন মেল ফিমেল সেক্সুয়ালি ম্যাটিং করে, এই স্পার্মের মাধ্যমে সেটা তার পার্টনারের কাছে চলে যায়। সেখানে সেই একটা সার্টেন সময়, একটা নির্দিষ্ট সময় পার করার পরে সে বড় হয় এবং সেটা নেক্সট জেনারেশন হিসেবে সে দুনিয়াতে আসে। এবং স্পার্মের মধ্যে তারা এটা নাকি দেখছে, এরকম তারা দাবি করছে। মানে কত ধরনের সাংঘাতিক গাঁজাখড়ি গল্প এগুলা। এটা কি এখন কেউ বিশ্বাস করবে এই যুগে এসে? না স্যার। তাহলে এগুলা সব হলো ফলস কনসেপ্ট। এরপরে আসতেছি এপিজেনেটিক থিওরি। এটা যে প্রস্তাব করছে, proposed that neither the egg nor the sperm had a structure like homunculus. সে বলতেছে এগ অথবা স্পার্ম কেউ কিন্তু এরকম লিটল ম্যান আকৃতির homunculus ক্যারি করে না, but that the gametes contained undifferentiated living substances
capable of forming the organized body after fertilization. আস্তে আস্তে কিছু বাস্তবতার দিকে আসতেছে আর কি, তাদের কিছু ব্রেন খুলতেছে এই ব্যাপারে। এইটা যেটা যে সাপোর্ট করতেছে সে বলতেছে আসলে স্পার্ম আর এগ এর মধ্যে এই ধরনের কোনো মিনিয়েচার থাকে না, এটা ফলস কথা। এগ এন্ড স্পার্মের মধ্যে নেক্সট জেনারেশন তৈরি করার জন্য কিছু লিভিং সাবস্টেন্স থাকে, যেটা পরবর্তী জেনারেশনের প্রিভিয়াস জেনারেশনের মতো আরেকটা আকৃতি তৈরি করার জন্য যেটা দরকার সাবস্টেন্স, ওইটা ওখানে থাকে। এবং যখন ফার্টিলাইজেশন হয় সেখান থেকে ওই অর্গানগুলা সংশ্লিষ্ট ওই পার্টস তৈরি করে। এটা হলো এপিজেনেটিক থিওরি। এরপরে আসছে পার্টিকুলেট থিওরি অর প্যানজেনেসিস থিওরিও বলা হয়। Heredity is controlled by minute particles which come from all parts of the body to the reproductive organ. The particles combine in the embryo and multiply there. চার্লস ডারউইন সহ আরো যারা তৎকালীন দার্শনিক তারা এটাকে বিশ্বাস করত। তারা বলতেছে হেরিডিটি ইজ কন্ট্রোলড বাই মাইনিউট পার্টিকেলস, ক্ষুদ্র ক্ষুদ্র পার্টিকেল দ্বারা নিয়ন্ত্রিত হয়, যেই পার্টিকেল গুলা বডির সব অর্গান থেকে আসে, রিপ্রোডাক্টিভ অর্গানে এসে জমা হয়, এবং মেল ফিমেল যখন ম্যাটিং করে এই ক্ষুদ্র ক্ষুদ্র অর্গান গুলা সব এমব্রায়োতে এসে মাল্টিপ্লাই করে নেক্সট জেনারেশন তৈরি হয়। এটার নাম দিছে ওরা প্যানজেনেসিস থিওরি। ঠিক আছে, চার্লস ডারউইনের তত্ত্ব অনুসারে তাহলে কি কোন একটা অর্গানিজম তার বডি পার্টস থেকে ক্ষুদ্র ক্ষুদ্র পার্টিকেল গুলা পাঠাবে, ক্ষুদ্র ক্ষুদ্র পার্টিকেল তৈরি করবে এবং এগুলা সেক্সুয়াল ম্যাটিং এর সময় ওগুলো এমব্রায়োতে চলে আসবে, এবং এগুলাকে কে ক্যারি করে নিয়ে আসবে? ওরা বলছে ব্লাড এর মাধ্যমে ওটা ক্যারি হয় নাকি। পার্টিকুলেট অর প্যানজেনেসিস থিওরি। ডারউইন হাইপোথেসিস অফ প্যানজেনেসিস। এই ক্ষুদ্র ক্ষুদ্র পার্টিকেল গুলাকে গ্যামিউলস বলতো, তার ভাষায় গ্যামিউলস। ট্রাভেল ফ্রম এভরি পার্ট অফ দ্য বডি, বডির সব পার্টস থেকে ওরা ট্রাভেল করতো, ট্রাভেল করে জার্নি করে আসতো কোথায়? রিপ্রোডাক্টিভ অর্গানে এসে জমা হতো। বডি টু দ্য রিপ্রোডাক্টিভ সিস্টেম টু পাস দ্য ট্রেটস টু ফিউচার জেনারেশন। নেক্সট জেনারেশনে এগুলো নাকি ট্রান্সফার হতো। ক্লিয়ার, বোঝা গেছে? আর তৎকালীন সময়ে তোমার ওই 1868 ওই শতাব্দীতে চার্লস ডারউইন ওই সমসাময়িক সময় এত বেশি পপুলার এবং এত বেশি তার খ্যাতি সারা পৃথিবী ব্যাপী ছিল। আগেই বলছি, ও যেটা বলতো সেটাই বিশ্বাস করতো। সায়েন্টিফিক ওয়ার্ল্ড কি বলতেছে, কারণ 1868 তখন কিন্তু অনেক কিছু ডেভেলপ হয়ে গেছে। সেল আবিষ্কার হচ্ছে, আস্তে আস্তে সেলের বিভিন্ন অর্গানেল গুলো আবিষ্কার হচ্ছে, মাইক্রোস্কোপ, আলট্রা মাইক্রোস্কোপ আবিষ্কার হয়ে যাচ্ছে। এগুলা সায়েন্টিফিক ওয়ার্ল্ড এগুলা কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে আবিষ্কার হচ্ছে, কিন্তু সেগুলা মানুষ বিশ্বাস না করে ডারউইনকে বিশ্বাস করত। পরিশেষে ডারউইনও কিন্তু আর হালে পানি পাই নাই। হাইপোথেসিস নট সাপোর্টেড বাই সায়েন্টিফিক এভিডেন্স, এগুলোর কোনো সায়েন্টিফিক প্রুফ নেই বা প্রমাণ নেই। এই ডারউইনের এই তত্ত্বটাকে ভুল প্রমাণ করার জন্য, ভুল তো এখন বলা যাবে না, এটা প্রমাণ করার জন্য কয়েকজন বিজ্ঞানী আবার এটাকে আবার পরীক্ষাগারে পরীক্ষা করলো, যে দেখা যাক। ডারউইন তো দার্শনিক, সে বলছে তাদেরকে মেলামেশার সুযোগ করে দিত।
মেল ফিমেল ইঁদুর যখন ম্যাটিং করতো, ফিমেল ইঁদুর যে বাচ্চাগুলো প্রসব করতো, বাচ্চাগুলো প্রসব করার সাথে সাথে কি করতো, তখন ইঁদুরগুলা লেজ কেটে দিত, অর্থাৎ লেজবিহীন অবস্থায় ইঁদুরগুলা ম্যাচিউর হতো, আস্তে আস্তে বড় হতো, ওদের লেজ থাকতো না। বড় হওয়ার পরে ওই বাচ্চাগুলার মেল ফিমেলের মধ্যে আবার ওরা কন্ট্রোল ম্যাটিং করার পরিবেশ তৈরি করে দিত, কিন্তু তাদের লেজ থাকতো না আর কি। ম্যাটিং করার পরে লেজবিহীন ইঁদুরগুলা ম্যাটিং করার পরে ওদের থেকে যে জেনারেশন তৈরি হতো, বাচ্চাগুলার আবার লেজ হতো। বাচ্চাগুলার জন্মের পর পরই আবার লেজ কাটা হতো, এগুলাকে আবার বড় করতো, ম্যাটিং করতো, বাচ্চা হতো, সব লেজ যুক্ত বাচ্চা হতো। এইভাবে করতে করতে এরা কি করছে, প্রায় 20 জেনারেশন পর্যন্ত, 22 জেনারেশন পর্যন্ত এই এক্সপেরিমেন্টটা করছে। কাট অফ দ্য টেলস অফ 22 জেনারেশন অফ মাইস, the succeeding generations all develop the long tail. প্রত্যেকবারই বাচ্চা জন্ম নেয় এবং তাদের লম্বা লেজ হয়। এখান থেকে প্রমাণিত হয় যে আসলে এনিমেলের ক্ষেত্রে সব এনিমেলের এগুলো আসলে ঠিক না, এগুলো ভুয়া। এখানে ওইটাতে মিথ্যা করতে গেলে বিবর্তনবাদে কি বিশ্বাস কেউ করে কিনা? অধিকাংশই করে না। হ্যাঁ, মুসলমান যারা ওরা তো করার কথা না। এখন ওইটা নিয়ে কথা বলতে গেলে অন্য লাইনে চলে যেতে হবে, আমরা ওই দিকে যাই না। বিবর্তনবাদ কোন ধর্মই স্যার বিশ্বাস করে না স্যার, কোন ধর্মই করে না। স্যার মেইন ধর্মগুলো স্যার। আচ্ছা আচ্ছা, তাহলে তো হইলই। এখন যদি ডারউইনের কনসেপ্টটা ঠিক থাকতো তাহলে বাচ্চাগুলা লেজ হতো না। এখন যতবারই বাচ্চা হচ্ছে, লেজযুক্ত বাচ্চা হচ্ছে, 20-22 জেনারেশন এক্সপেরিমেন্ট করার পরে ওয়াইজম্যান নামক সায়েন্টিস্ট এটাকে ডিসকার্ড করে দিল, বাতিল করে দিল ডারউইনের এই কনসেপ্টটাকে। ঠিক আছে, এইটাকে বাতিল, সে আরেকটা থিওরি দিল যেটাকে জার্ম প্লাজম থিওরি। সে বলতেছে যে জীবদেহে দুই ধরনের সেল থাকে, রিপ্রোডাক্টিভ সেল এন্ড বডি সেল। রিপ্রোডাক্টিভ সেল গুলোকে বলতেছে জার্ম প্লাজম, এন্ড বডি সেল গুলোকে বলতেছে সোমাটোপ্লাজম। ঠিক আছে, এই প্রস্তাবগুলো এরা কখন করতেছে? 1870, 75, 80 দিকে এই ওয়াইজম্যানের এই কনসেপ্টটা দিছে। অথচ সেল তো আবিষ্কার হয়েছে আমরা জানি 1600 কত সালে যেন সেল আবিষ্কার হলো। এই ওয়াইজম্যান বলতেছে জীবদেহে দুই ধরনের সেল থাকে, রিপ্রোডাক্টিভ সেল এবং বডি সেল, জার্ম প্লাজম এন্ড সোমাটোপ্লাজম। এখন আস্তে আস্তে বাস্তবতার দিকে আসতেছে। তাহলে এতক্ষণ যে আমরা হেরিডিটি সম্পর্কে যে কনসেপ্ট গুলা বললাম, এগুলো হলো সব ফল, সব বাতিল হয়ে গেছে, ডিসকার্ড হয়ে গেছে। অলরেডি 1868 সনে ডারউইন এটা প্রস্তাব করছে এবং এটা বাতিল হয়ে যাওয়ার পরে ওয়াইজম্যান যেটা প্রস্তাব করলো, জার্ম প্লাজম থিওরি, রিপ্রোডাক্টিভ সেল, আরেকটা হলো বডি সেল। এবং এইটা এখন তোমাদেরকে আমরা সাইকোলজিতে যেটা পড়াচ্ছি, এখন এটার সাথে কিছুটা মিল আছে, কিছুটা কেন, সবই মিল আছে। আমরাও বলি যে দেহে দুই ধরনের সেল আছে, তোমরাও পড়ে আসছো। রিপ্রোডাক্টিভ সেল আদার দ্যান রিপ্রোডাক্টিভ সেল, যেগুলাকে সোমাটিক সেলও বলে, যেখানে মাইটোসিস ডিভিশন হয়, আর রিপ্রোডাক্টিভ সেলগুলোর মধ্যে শুধুমাত্র মেয়োসিস ডিভিশন হয়। ঠিক আছে, আজকে এই পর্যন্ত আমি রেখে দিই। তোমাদেরকে অনেক ডিসকাস করলাম জেনেটিক্স, সাইটোজেনেটিক্স সম্পর্কে। তোমাদেরকে আমি কিছুটা, যদি তোমরা সম্ভব হয়, কিছুটা
গ্লোসারি একটু পড়ে নিবি, কিছু টার্ম জেনেটিক্যাল এন্ড সাইটোজেনেটিক্যাল কিছু টার্ম আছে বইয়ের মধ্যে। এবং বই যদি কাছাকাছি না থাকে, এখন তো যেহেতু সবাই নেটের মধ্যেই থাকো, নেটের মধ্যেই আছো, জেনেটিক্যাল গ্লোসারি গুগলে সার্চ দিলেই তুমি এই টার্ম, অনেকগুলা টার্ম পাবে, এগুলা ডেফিনেশন গুলো একটু পড়তে হবে তোমাকে। আর যাদের কাছে বই আছে, বইয়ের কাছে থাকো, ফান্ডামেন্টালস অফ জেনেটিক্স বিডি সিং এর জেনেটিক্স বই আছে, ভার্মা আগরওয়ালের বইয়ের পিছনের দিকে গ্লোসারি নামে একটা চ্যাপ্টার আছে। এই টার্ম গুলো, অনেকগুলা টার্ম আছে ওখানে। তুমি সাইটোলজিতে যেগুলো পড়ছো, জেনেটিক্স সাইটোজেনেটিক্স আমরা যেগুলো এখন ডিসকাস করব, এগুলা সব ওখানে পাবা। ঠিক আছে, একটু পড়ে নিবা। কয়েকটা পয়েন্ট এখানে একটু আলাপ করি। অ্যাপ্লিকেশন অফ জেনেটিক্স, কেন আমাদেরকে জেনেটিক্স পড়তে হবে এই এগ্রিকালচার ডিগ্রির জন্য, কয়েকটা পয়েন্ট এখানে একটু দিয়ে দিলাম। দেখো, একটা হলো জেনেটিক্স অ্যান্ড ইউজেনিক্স। জেনেটিক্স অ্যান্ড এগ্রিকালচার, যেটা আমাদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কারণ এগ্রিকালচার তো বায়োলজিক্যাল সায়েন্সেরই একটা সাইড। এগ্রিকালচার মানেই তো তোমাকে উদ্ভিদ জগৎ নিয়েই তো কাজ করতে হবে, চিন্তা ভাবনা করতে হবে, পড়াশোনা করতে হবে। জেনেটিক্স অ্যান্ড মেডিকেল সায়েন্স, যারা মেডিকেল সায়েন্সে পড়ে ওদের জন্য প্রয়োজন স্টাডি করা, অনেক কিছুই তারাও স্টাডি করে। একই জিনিস তোমরাও পড়তে হয়, ওদেরকেও পড়তে হয়, এলিমেন্টারি জিনিসগুলা, বেসিক জিনিসগুলা, ফান্ডামেন্টাল জিনিসগুলা। জেনেটিক্স অ্যান্ড লিগালিটি, অনেক লিগাল প্রবলেম আমাদের মানব সমাজে, যেগুলো সমস্যার সমাধানের জন্য ওগুলো জেনেটিক্স সম্পর্কে, জেনেটিক্স এর প্রয়োগ আছে ওখানে। ঠিক আছে, provide the best solution of the problem of divorce, custody of children, estimate of inheritance and support of illegitimate children. Genetics in removing false concept about heredity. হেরিডিটি সম্পর্কে যা বললাম এগুলো তোমার কাছে এখন হাস্যকর মনে হচ্ছে, কারণ তুমি এখন কি জেনেটিক্স সম্পর্কে কিছু ধারণা জন্মে গেছে তোমার। তুমি বুঝো এখন নেক্সট জেনারেশনের মধ্যে জেনেটিক ম্যাটেরিয়াল কিভাবে, কোথা থেকে আসতেছে, প্যারেন্টস থেকে। তাহলে তৎকালে বড় বড় দার্শনিকরাও এই সাধারণ জিনিসটা তাদের মধ্যে ঢুকে নাই। না ঢুকার কারণ হলো বায়োলজিক্যাল সায়েন্স তখন এত ডেভেলপ হয়নি। বিশেষ করে 19বিংশ শতাব্দীতে বায়োলজিক্যাল সায়েন্স যত ডেভেলপ হয়েছে, যত কিছু চলে আসছে, এই জন্য 19th সেঞ্চুরিকে বলা হয় গোল্ডেন এরা অফ বায়োলজিক্যাল সায়েন্স। বায়োলজিক্যাল সায়েন্সের স্বর্ণ যুগ বলা হয়। এবং এটা বায়োলজিক্যাল সায়েন্স এতই ইন্টারেস্টিং, এবং এটার আবিষ্কার কোনোদিন শেষ হবে না, গবেষণাও শেষ হবে না, চলতে আছে, চলতে থাকবে। পৃথিবী যতদিন থাকবে তত অ্যাডভান্স হচ্ছে। আমরা যখন এগ্রিকালচারে পড়াশোনা করছি তখন আমরা বায়োটেকনোলজি পড়িনি, আমাদের কোর্স ছিল না। এখন বায়োটেকনোলজি ছাত্ররা পড়তে হচ্ছে, এবং বায়োটেকনোলজি আলাদা একটা কোর্সও আছে, যেটা এখনো এগ্রিকালচার ইলেকটিভ কোর্স হিসাবে আমরা পড়াচ্ছি। হয়তো অল্প কিছুদিনের মধ্যেই একটা ডিপার্টমেন্ট হয়ে যাবে, বায়োটেকনোলজি ডিপার্টমেন্ট। ঠিক আছে, এই জন্য গ্লোসারি গুলো একটু পড়ার একটু ধারণা নিয়ে আসার চেষ্টা করবে নেক্সট ক্লাসে। নেক্সট ক্লাসে আমরা হেরিডিটি সম্পর্কে, হেরিডিটি লস সম্পর্কে ডিসকাস করব। আজকে তাহলে এই পর্যন্ত একটু রাখলাম। তাহলে কিছুটা আইডিয়া হয়েছে জেনেটিক্স, সাইটোজেনেটিক্স কাকে বলে, হেরিডিটি, ভেরিয়েশন কি জিনিস, কিছুটা ধারণা হয়েছে কিনা?
হ্যালো স্যার এই ছবিটা নিয়ে যদি ডারউইন এখন থাকতো দুনিয়াতে, ভাগ্য ভালো ও মরে গেছে, তাহলে ডারউইনকে জিজ্ঞাসা করা হতো এইটা এরকম হলো কেন। কারণ এই বাচ্চার বাবা মা তো এরকম ছিল না, ছিল কি? না স্যার, নরমাল সুস্থ স্বাভাবিক ছিল, সে এরকম কেন হলো? নিশ্চয়ই কোনো জেনেটিক্যাল ডিসঅর্ডার হয়ে গেছে। ক্লিয়ার? জেনেটিক্যাল ডিসঅর্ডার বলতে যখন মেল ফিমেল গ্যামেট তৈরি হয়েছে, নিশ্চয় ক্রোমোজোমের সংখ্যার কোথাও কম বেশি হয়ে গেছে, জেনেটিক ম্যাটেরিয়ালের কম বেশি হয়ে গেছে। তাহলে এবার তাহলে শব্দ হচ্ছে কেন তোমাদের? এত শব্দ করবে না তোমরা? তাহলে এখন তুমি আমি নিজেকে নিয়ে একটু চিন্তা করো তো, আমরা কত লাকি, আমরা কত ভাগ্যবান, ঠিক কিনা? যখন আমরা আমাদের বাবা মা থেকে জেনেটিক ম্যাটেরিয়াল রিসিভ করছি, অর্থাৎ ক্রোমোজোম যখন আসলো গ্যামেটের মাধ্যমে জাইগোটে আসলো, যে জাইগোট থেকে আমাদের উৎপত্তি হলো, আমরা ডেভেলপ হলাম। যদি আমাদের মধ্যে যেন অ্যাটলিস্ট ক্রোমোজোমের কোনো একটা ক্রোমোজোম কম বা একটা বেশি হতো, তাহলে আমাদের কি অবস্থা হতো? আমরা কি নরমাল বা সুস্থ থাকতাম? সুস্থ স্বাভাবিক আজকে এই পর্যায়ে থাকতাম? তাহলে আমরা কি অনেক লাকি, অনেক ভাগ্যবান না? অবশ্যই স্যার। এই জন্য আল্লাহ দরবারে শুকরিয়া করতে হবে আমাদের। আমাদের আশপাশে, তোমাদের আশপাশে, আমাদের সমাজে একটু দৃষ্টি দিলেই তুমি দেখবা একটা ক্রোমোজোম বেশি, একটা ক্রোমোজোম কম নিয়ে যারা জন্মগ্রহণ করছে, তারা কত বিভৎস লাইফ লিড করতেছে, দুঃসহ জীবন যাপন করতেছে না? জি স্যার। এই ধরনের জীবন তো দুনিয়াতে কোনো থাকার চেয়ে, বেঁচে থাকার চেয়ে না থাকাই অনেক ভালো। তাহলে আমরা এটা কত সিস্টেমেটিক ওয়েতে চলতেছে দেখো। প্রত্যেকটা অর্গানিজম, জীবজগতে প্রত্যেকটা স্পিসিস তার একটা নির্দিষ্ট জেনেটিক ম্যাটেরিয়াল আছে, অর্থাৎ ক্রোমোজোম সংখ্যা নির্দিষ্ট আছে। সেটা প্ল্যান্টে বলো, রাইস, হুইট, মেজ, অথবা অ্যানিমেলে বলো, মানুষ বা আদার্স অ্যানিমেল গুলা, সবারই ক্রোমোজোম সংখ্যা ফিক্সড করা আছে, অর্থাৎ জেনেটিক ম্যাটেরিয়াল ফিক্সড করা আছে। কোনো কারণে একটা ক্রোমোজোম না, যদি একটা ক্রোমোজোমের অর্ধেকও যদি ভেঙে তোমার আমার মধ্যে যদি কম আসে আমাদের বাবা মা থেকে, অথবা বেশি চলে আসে, তাহলে আর সুস্থ স্বাভাবিক জীবন যাপন করতে পারবা না যদি বেঁচে থাকো। মরে গেলে তো শেষ। ফার্টিলাইজেশন পরে যে সেলটা তৈরি হবে জাইগোট, ওটা যদি সার্ভাইভ না করে তাহলে তো বেঁচে গেল না। আর সার্ভাইভ করে যদি দুনিয়াতে আসে ওইভাবে ভুলভাল জেনেটিক ম্যাটেরিয়াল নিয়ে, তাহলে যে কয়দিন দুনিয়াতে থাকবে দুঃসহ জীবন যাপন করতে হবে। বাট আমরা আল্লাহর রহমতে অনেক সুস্থ স্বাভাবিক আছি। দ্যাট মিনস জেনেটিক ম্যাটেরিয়াল ঠিকঠাক মতো আসছে। তোমরা যেটা সাইটোলজিতে পড়ে আসছো, যেভাবে ক্রোমোজোম গুলা ভাগ হয় সেল ডিভিশনের বিভিন্ন ধাপ উপধাপে, যদি ওখানে কোথাও এরর হয়ে যায়, ভুল হয়ে যায়, তাহলে সর্বনাশ হয়ে যাবে। তো এই জন্য আমরা আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করি, বলি সবাই আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সবাইকে ধন্যবাদ। আগামী ক্লাসে জেনেটিক্স এর থিওরি নিয়ে ডিসকাস করব। তার আগে তোমাদেরকে যেটুকু একটু কাজ দিলাম, যে গ্লোসারিতে তুমি যেই কয়টা পারো একটু পড়ে আসবা, একটু কনসেপ্টটা ক্লিয়ার করে আসবা। কারণ অনেক শব্দ, অনেক টার্ম সাইটোলজিতে বলা হয়েছে, তোমাদের সাথে ডিসকাস করা হয়েছে। আমি ওগুলো তো আর রিপিট করলে, আর তোমার এই কোর্সটা সাইটোজেনেটিক্স জেনেটিক্স কিন্তু অনেক বড় কোর্স। সাইটোলজির মতো সাইটোলজিতে শর্ট কোর্স তোমাদেরকে আমরা পড়াইছি 2 ক্রেডিটের। লেভেল 3 তে সাইটোজেনেটিক্স জেনেটিক্স যদিও বলা আছে 3 ক্রেডিট, আমার কাছে মনে হয় এটা 5 ক্রেডিট হলে ভালো হতো, এত লোড কোর্সে।
অতএব সবকিছু তোমাদেরকে সব পয়েন্ট গুলা ধরে ধরে ডিসকাস করা, তাহলে বছর খানিক সময় নিতে হবে তোমাদের এই এক সেমিস্টারে। ওইদিকে যাচ্ছি না, টার্ম গুলো একটু খেয়াল করে আসবা। এই যে দেখো ভোকাবুলারি বা গ্লোসারি কয়েকটা পয়েন্ট এখানে আমি দিয়ে দিলাম। জেনেটিক্স, এলিল, জেনোটাইপ, ফেনোটাইপ, হোমোজাইগাস, হেটারোজাইগাস, ও আবার রিপিট হয়ে গেছে, জিন, এলিল, ডমিনেন্ট, রিসেসিভ, প্যারেন্টাল জেনারেশন, F1 জেনারেশন, মেয়োসিস, মাইটোসিস, ডাইহেব্রিড, ক্রস এক্স ক্রোমোজোম, ওয়াই ক্রোমোজোম, হ্যাপ্লয়েড, ডিপ্লয়েড, এর মধ্যে অনেকগুলা শব্দ কিন্তু সাইটোলজিতে আলাপ হয়েছে। ব্যাক ক্রস, টেস্ট ক্রস, লোকাস, এগুলা কি জিনিস সব এগুলা আলাপ হয়েছে। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সর্বশেষ পাইলাম কত 18283 কে পাইছি। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আদাব স্যার। হ্যাঁ হ্যাঁ আদাব। এটা তোমার কাজ করে না। হ্যাঁ, মাউসপ্যাডটা কাজ করতেছে না।
আমার ফেনিটা কই